15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বেলজিয়াম আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, বেলজিয়াম আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল হক, আজকের সভায় প্রধান আলোচক হিসাবে মূল প্রবন্ধ উপস্থাপক প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রাক্তন মেম্বার জনাব পাওলো কাসাকো। আলোচক হিসাবে আরও উপস্থিত আছেন ডক্টর হাদি এবং বেলজিয়াম আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। আপনাদের সবার মধ্যে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি 15ই আগস্টের কালরাত্রিতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের 15ই আগস্ট তাকে হত্যা করা হয়েছিল। যার জন্ম না হলে বাংলাদেশ 71 সালে স্বাধীন হতো না। বঙ্গবন্ধুই ঘুমন্ত বাঙালি জাতিকে পলে পলে আন্দোলিত করে স্লোগান শিখিয়েছিলেন, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। তিনি স্লোগান শিখিয়েছিলেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবং বঙ্গবন্ধু রাজনীতির কবি ছিলেন। বঙ্গবন্ধু জানতেন যে কখন কিসের জন্য ডাক দিতে হবে। 1973 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকায় একটি আলোচনা সভা হয়েছিল। সে আলোচনা সভায় তখন কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন কমরেড মনি সিং। কমরেড মনি সিং তার বক্তৃতায় বলেছিলেন, 1951 সালে শেখ মুজিব আমার কাছে জেলখানা থেকে চিঠি লিখেছিল যে আমি পূর্ব বাংলার স্বাধীনতার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই, আপনারা আমার সাথে থাকবেন কিনা জানি না। আপনারা যদি থাকেন ভালো, আপনারা না থাকলেও আমি এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। এবং তার কমরেড মনি সিংয়ের এই বক্তব্য ইত্তেফাক পত্রিকায় ছাপানো হয়েছিল। সেই ইত্তেফাকের কপি আমি আমার মোবাইলে সংরক্ষণ করে রেখেছি। অর্থাৎ 1951 সালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছেন, কিন্তু সেটি তিনি প্রকাশ করেন নাই। জনসমক্ষে তখন প্রকাশ করলে তখন সেটিকে বাস্তবায়ন করা সম্ভবপর হতো না। এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই 6 দফা প্রণয়ন করা হয়েছে। 6 দফার ভিত্তিতে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা হয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ, 70 সালে নির্বাচনে অংশগ্রহণ এবং তৎপরবর্তীতে অসহযোগ আন্দোলন। এবং 7ই মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং তিনি এও বলেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এবং তিনি একটি জনযুদ্ধের ডাক দিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণের একটি যুদ্ধের ডাক দিয়েছিলেন। কার্যত তিনি বাংলাদেশের স্বাধীনতাই সেদিন ঘোষণা করে দিয়েছিলেন। 7ই মার্চের বক্তৃতার পরে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকা থেকে রাওয়ালপিন্ডি ইসলামাবাদে হেডকোয়ার্টারে সংবাদ পাঠিয়েছিল, চতুর শেখ মুজিব কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, কিন্তু আমাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। অর্থাৎ বঙ্গবন্ধু এমনভাবে স্বাধীনতার ডাক দিয়েছেন, জনযুদ্ধের ডাক দিয়েছেন
এবং কার্যত স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু বাংলাদেশ আজ থেকে স্বাধীন সেই কথাটা বলেননি। তিনি জনযুদ্ধের জন্য জনগণকে 3 সপ্তাহ সময় দিয়েছেন। 7ই মার্চ যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকেও শত্রুর মোকাবেলা করতে হবে, এই কথা বলার পর 26শে মার্চ গিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন এই কথাটি ঘোষণা করেছেন, যখন জনগণ প্রস্তুত জনযুদ্ধের জন্য, এবং জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। আজকে যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তার শাহাদাত বার্ষিকী পালন করার জন্য সাধারণ মানুষ যখন 32 নম্বরে যাচ্ছে, সেখানে সরকার এবং কয়েকটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা মিলে সেখানে বাধা দিচ্ছে, সরকারও বাধা দিচ্ছে। তো সরকারের পুলিশ যখন বাধা দেয়, তাহলে এটা সরকার বাধা দিচ্ছে। যে কেউ যে কারোর প্রতি ভালোবাসা জানাতে পারে। কয়েকজন সেখানে গেছে যে তারা বলেছে আমরা আওয়ামী লীগ করি না, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, সেই কারণে তারা গেছে। তাদেরকেও সেখানে যেতে বাধা দিয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। এমনকি বনানী কবরস্থানে, বনানী গোরস্থানে, যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্য সদস্যরা শায়িত আছেন, সেখানেও গতকাল থেকে সেখানে পাহারা বসানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এখন কবর জিয়ারত করার অধিকারও নাই। মৃত মানুষের কবর জিয়ারত করার অধিকারটুকু তারা কেড়ে নিয়েছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। মুক্তিযুদ্ধের কবরে আগুন দেয়, স্বাধীনতার মহান স্থপতির পরিবারবর্গের কবর জিয়ারত করার জন্য বাধা দেয়, তার প্রতি ভালোবাসা জানানোর ক্ষেত্রে বাধা দেয়। এরা কারা? এরা হচ্ছে তারা যারা দেশটা চায়নি। তারাই এই কাজ করতে পারে, অন্যরা কেউ এটি করতে পারে না। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, এটি আরবিতে বললে আয়ামে জাহালিয়াতের যুগ। আর ছোটবেলায় গল্প কবিতায় আমরা মগের মুল্লুকের কথা পড়েছি। মগের মুল্লুকটা কি সেটা জানতাম না। মগের মুল্লুক আসলে কি? মগের মুল্লুক হচ্ছে সেটি যে দেশে কোনো আইন নাই, কানুন নাই, ললেসনেস, কমপ্লিট ললেসনেস যেখানে, যেটাকে মগের মুল্লুক বলা হয়। বাংলাদেশে এখন মগের মুল্লুক তো হয়েছেই, আরেকটা হচ্ছে মবের মুল্লুক। কারো বাড়িতে ডাকাতি করতে হবে, চাঁদা চাইতে হবে, মব সৃষ্টি করে সেখানে হামলা করা হয়, তারপর চাঁদা চাওয়া হয়। কারো বিরুদ্ধে জমি জমা নিয়ে বিরোধ আছে, তার বিরুদ্ধে একটা পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে সেখানে হামলা করা হয়, মব সৃষ্টি করে। সাবেক প্রধান বিচারপতিকে তারা জুতার মালা, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়েছে, সাবেক প্রধান বিচারপতিকে পিসমোড়া বাঁধ দিয়ে হাত করা পড়িয়েছে। যারা এখন বিচারপতির আসনে আসীন আছেন, তাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা বহুবার অ্যারেস্ট হয়েছে। তাদের কারো হাতে কি হাত করা পরানো হয়েছিল কোনোদিন? তাদেরকে কি হেলমেট পরানো হয়েছিল কোনোদিন? পরানো হয়নি। আজকে যেভাবে সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রী, সাবেক আপনার সচিব, তাদেরকে হাত করা পরানো হচ্ছে। 85 বছর বয়স্ক রমেশচন্দ্র সেন,
85 না 87, তাকে রশি দিয়ে বাঁধ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং পিছমোড়া বাঁধ দেওয়া হয়েছে। যারা আজকে দেশ চালাচ্ছেন, মনে রাখতে হবে ক্ষমতায় কেউ চিরদিন থাকে না। সব সরকারের পরে আরেক সরকার আসে। আজকে যে উদাহরণটা তৈরি করা হলো, এটি ভবিষ্যতে যারা আজকে এই উদাহরণ তৈরি করেছে তাদের উপর এটি বর্তায় কিনা সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। আশা করব দেশ এটি থেকে মুক্তি পাবে, এরকম ঘটবে না ভবিষ্যতে। তবে যেই উদাহরণগুলো তৈরি করা হয়েছে, এটি কোনো সভ্য দেশে হতে পারে না। মানুষ পিটিয়ে মেরে গাছ থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, ইলেকট্রিক পোল থেকে ঝুলিয়ে রাখা হয়েছে। আফগানিস্তানে তো এই ঘটনা ঘটছে। পাথর ছুঁড়ে মানুষ মেরে লাশের উপর আবার উল্লাস করা হচ্ছে। আফগানিস্তানেও এই ঘটনা ঘটে নাই। এবং দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ মানুষ রংপুরে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আর আজকে যখন এই সমস্ত ঘটনা ঘটে অন্যরা সাহায্যের জন্য এগিয়ে যায় না, বরং ভিডিও করে। এটা কেমন সমাজ আমরা তৈরি করেছি! সাহায্যের জন্য এগিয়ে না গিয়ে বরং এই বিভৎসতার ভিডিও করে। এই যে পরিস্থিতি, এটি একটি পচে যাওয়া সমাজ, ধ্বংসপ্রাপ্ত সমাজের এই প্রতিচ্ছবি। এবং এটির জন্য কারা দায়ী? যারা 5 তারিখ ঘটিয়েছিল এবং 5 তারিখের পরিবর্তে পরে 5 তারিখের পরে যারা সরকার চালাচ্ছে তারাই দায়ী। এবং আজকে যেই পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে আমি মনে করি এটি বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। তো আমি আজকে এখানে বেশি লম্বা বক্তৃতা করার প্রয়োজন নেই। বেলজিয়াম আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, কারণ অনেকক্ষণ ধরে সবাই বক্তৃতা করেছে এবং আমাদের বিদেশি অতিথিরা আছে, সেজন্য বেশি কিছু বলার প্রয়োজন নেই। একটি কথা শুধু বলবো, আওয়ামী লীগের উপর এরকম নিষ্পেষণ আগেও হয়েছে। 71 সালেও জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা হতো, 71 সালেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে গ্রেপ্তার করা হতো। কোন জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আসলে সেই বাড়িতে আক্রমণ করা হতো। এবং 71 সালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং কোন আওয়ামী লীগকে পেলেই তাকে রাজাকার আলবদররা এবং পাকিস্তানি আর্মি ধরে নিয়ে যেত। এরপরে 75 সালের 15 আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। 76 সালে শেষ নাগাদ গিয়ে 77 সালে শেষ নাগাদ গিয়ে সীমিত আকারে ঘরোয়া রাজনীতি করার সুযোগ পেয়েছিল। এবং এরপরে 1/11 সময় সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল। তো এটা আওয়ামী লীগের উপর আঘাত আজকে নতুন নয়, কিন্তু আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা একজন লড়াকু নেত্রী। তিনি যেভাবে আওয়ামী লীগকে, আমরা যখন ছাত্রলীগ করতাম 77, 78, 79, 80 সাল পর্যন্ত আমাদেরকে বলা হতো আওয়ামী লীগ জীবনে কখনো ক্ষমতায় যাবে, 100 বছরে ক্ষমতায় যাবে না। সে আওয়ামী লীগকে শেখ হাসিনা পরপর 4 বার, মোট 5 বার ক্ষমতায় নিয়ে গেছে। সুতরাং হতাশ হবার কোনো কারণ নেই। তার মনোবল শক্ত আছে, স্বাস্থ্য অটুট আছে, আমাদের চেয়ে ভালো আছে। এবং ইনশাল্লাহ অবশ্যই সময় মতো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এবং এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অতীত অনুঘটকের ভূমিকা পালন করেছে প্রবাসী আওয়ামী লীগের শাখাগুলো। এখনো কিন্তু প্রবাসী আওয়ামী লীগের শাখাগুলো, আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে, তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, ইউকে সহ। তো বেলজিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে
আমাদের অনেকগুলো কাজ করার সুযোগ রয়েছে, সেগুলো আমি এখানে সভায় আলোচনা না করে আমরা ঘরোয়াভাবে সেগুলো আলোচনা করব। So finally I would like to thank Mr. Paolo Casaco. He's not friend of ours, he's brother friend of Bangladesh. And I'm very glad, thankful to you. You went to my village. Even you stayed at my village hall for 2-3 nights, I suppose. And he also went to Bangladesh as election observer twice, I think, in 2018 and 2024. And Dr. Hadi, I'm not married to you, but I'm really thankful to you to join in this meeting. Indeed, Bangladesh now is a country of horror and terror. A complete lawlessness is prevailing in Bangladesh. You cannot kill even a dog. You cannot beat a dog to death. People will oppose that. But in Bangladesh, human beings are beaten to death. And then their bodies hang from the electric pole or branches of the trees. Nowhere in the world, not even in Africa, this is going on, what is going on in Bangladesh. And just 2 months ago, I think, a guy was in the broad daylight, in the busy street of Dhaka, capital, he was killed by throwing a stone. And after that, the killers, they went on his body and expressing their joys, This is nowhere. They are dancing on the dead body. Nowhere in the world is happening what is going on in Bangladesh. The former Chief Justice of the country was arrested, and his hands were tied behind with handcuffs. It has never ever happened anywhere in the world, I believe. So this is going on today and yesterday. When common people tried to go to Dhanmondi 32 number house, from where our founding father Bangabandhu Sheikh Mujibur Rahman led our independence movement, declared independence on 26 March in 1971. That house was first burned and then later it was demolished with the help of the government. And yesterday and today, when common people, not our leader, just common people who loves Bangabandhu Sheikh Mujibur Rahman. Only the people who does not love Bangabandhu Sheikh Mujibur Rahman who opposed our independence. The rest people, 99% loves Bangabandhu Sheikh Mujibur Rahman. So many of us went yesterday and today to pay tribute to him, okay? But they were arrested. Or they were attacked. Even the graveyard in Banani, where the rest, Bangabandhu was buried in Tungipara. The rest who died, who were killed on that day, 15th August 1975, the others are buried in Banani graveyard. Even at Banani graveyard, the activists of BNP, Jamaat Islami, and some others, they were guarding so that nobody could go there, even to offer prayer. This is Bangladesh. You cannot imagine. At least 300-400 journalists, they are implicated in murder cases. And at least 3-4 dozens of journalists are in prison today. There is no freedom of expression. There is no press freedom. Nothing is there. Recently, Médecins Sans Frontières, Reporters Without Frontier, they ranked Bangladesh within 10 least countries
within 10 countries where the journalism and media is under attack and it's difficult to work as a journalist. Among 10 countries, Bangladesh is one of those countries. And in Bangladesh, also the religious minorities, the Hindus, Christian, and the Buddhist, they are attacked after 5th August, and it's continuing. Just look, Chinmoy Prabhu, he's just a Hindu guru, priest, Hindu priest, or in Hinduism they say guru. He's arrested. His know-how is related to politics. He's arrested and his bail is denied. This is what's going on in Bangladesh. And complete lawlessness, no freedom of expression, no freedom of speech, no freedom of journalism, and no human rights in Bangladesh. So this is the time to raise the voice in Brussels, in Geneva, in New York, all over the world. Your support. I'm really thankful to you people that you have extended your hand towards us. This is not towards us only. No, this is towards the people of Bangladesh. So I'd like to thank you again. We want continuous engagement with you people. এবং আজকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য, সবাই আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বাংলা।